দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। একটা ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার বলে দাও, শুরুটা করো। ডট দুটোই বাজছে তো। নমস্কার, শুভ দ্বীপ্রহর। আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আরেকজন উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ বিজেপির এসটি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি সমীর দাস। উপস্থিত আছেন উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ। আমি অনুরোধ করব বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার সাংবাদিক সম্মেলন শুরু করার জন্য। পুরো পরিষ্কার হয়ে গেছে। আপনাদের সবাইকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা যারা আছি এবং যিনি আসবেন তার কথা ইতিমধ্যে মাননীয় তুষার ঘোষ জানিয়েছেন, আমি আর রিপিট করছি না। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করা এবং অর্থনৈতিক শৃঙ্খলার প্রশ্নে বা আমাদের ক্যাগ বা সিবিসির যে গাইডলাইন, সেই অর্থনৈতিক পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রতি মুহূর্তে নানা ধরনের নৈরাজ্য এবং ফাইন্যান্সিয়াল অনিয়ম, অর্থনৈতিক অনিয়ম, এটা ছত্রে ছত্রে গত 14.5 বছর ধরে পশ্চিমবাংলার লোক দেখে এসেছে। অন্যান্য রাজ্যের বিধানসভার মতো এখানে ক্যাগ রিপোর্ট বিধানসভায় টেবিল হয় না, লোকায়ুক্তের রিপোর্ট এখানে টেবিল হয় না, রাজ্যপাল মহোদয় ক্যাগ রিপোর্টকে টেবিল করতে বললেও এখানে টেবিল করা হয় না। যা প্রতিটি রাজ্যের বিধানসভায় সরকারি অর্থের, সেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ হতে পারে, রিজার্ভ ব্যাংক বা বাজার থেকে বন্ড তোলা হতে পারে, ঋণের অর্থ হতে পারে, রাজ্য সরকারের সংগৃহীত রাজস্বের অর্থ হতে পারে এবং বিভিন্ন সোর্স যা হেড অফ অ্যাকাউন্ট আছে সেখানে প্রাপ্ত অর্থ হতে পারে। এরা কখনোই করেনি, অন্তত আমার জানা নেই, আপনাদেরও জানা নেই। বাড়ি নির্মাণ করার জন্য তিনি ওখানে 3টের সময় একটা কর্মসূচি নিচ্ছেন। কর্মসূচিটা পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আমরা বাড়ি তৈরি, বাড়ি নেওয়া নিয়ে কোনো কোথাও আপত্তির কারণ নেই। আমি শুধু একটা কথা আপনাদেরকে তথ্য এবং ডাটা দিয়েই বলতে চাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার আগে ইউপিএ 1, ইউপিএ 2 অর্থাৎ কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকার, তারা ইন্দিরা আবাস যোজনা নামে একটি কর্মসূচি রেখেছিলেন। তার নাম শর্টে ছিল IAY। বরাদ্দকৃত অর্থ ছিল 25,000। বাৎসরিক একটা গ্রাম পঞ্চায়েতে 50 জনও কোটা পেতেন না। ওখানে বেনিফিশিয়ারিদের নাম নেওয়া হতো না, ওখান থেকে একটা কোটা দিয়ে দেওয়া হতো
যেখানে একটা গ্রামের একটা পাড়ায় 50 জনের প্রয়োজন, সেখানে একটা গ্রাম পঞ্চায়েত 20টা সংসদ নিয়ে 40টা মৌজা নিয়ে সেখানে দিয়ে দেওয়া হতো 50টা, মানে নুন আনতে পান্তা ফোরানোর জোগাড়। তাতে 4 থেকে 14 বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে 4,664 কোটি টাকা। IAY ইন্দিরা আবাস যোজনা, UPA 1, UPA 2 এবং UPA 2 তে 9 থেকে 12 তৃণমূল কংগ্রেসও পার্টনার ছিলেন, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী 14 সালে এসে 15 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন এবং এগ্রিমেন্টটা বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে করতে হবে। এই এগ্রিমেন্টের প্রথম ক্লজ হচ্ছে সমস্ত মহিলার নামে বাড়ির এগ্রিমেন্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন। 2014 থেকে কত? 30,000 কোটি টাকা। ইউনিট কত? 40 লক্ষ ইউনিট। আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি, প্রাক্তন প্রধান ছিলেন 18 থেকে 23 সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে তৃণমূলের 17টা বাড়ি নিয়েছে। নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি নাতি পুতি মিলে 35টা বাড়ি নিয়েছেন। এরকম অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। 40 লক্ষ বাড়ি যদি সত্যিকারের 40 লক্ষ প্রকৃত প্রাপকদের কাছে যেত, রাজনীতি না দেখে, ধর্ম না দেখে, কাটমানি না নিয়ে, তাহলে পশ্চিমবাংলায় এই যে মাঝে মাঝে অতিবর্ষণ, ভূমিধস, দেওয়াল চাপা, তাকে নিয়ে রাজনীতি, এগুলো কিছু করার দরকার হতো না। আর এখন তো বালি লুট করতে করতে বালির যা অবস্থা করেছেন, তাতে 1,20,000 টাকার বাড়ি হয় না পশ্চিমবঙ্গে। যে বালির দাম ছিল 2,000 টাকা, সেই বালির দাম হয়েছে এখন 10,000 টাকা মিনিমাম। প্রধান আজকে মুখ্যমন্ত্রী যে বাড়িটা দিচ্ছেন, ইতিমধ্যে আমরা কপি দিয়ে দিচ্ছি। রাজু বিস্তা, দার্জিলিং এর এমপি, তিনি গতকাল পোস্ট করেছেন, ডাটাটা আমার কাছেও আছে। ভারত সরকার SDRF এবং NDRF allocation under SDRF, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড আর সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার 2021-22 SDRF এর অ্যালোকেশন 1078.40 কোটি, ভারত সরকার দিয়েছে 808.80 কোটি। 22-23 SDRF এর অ্যালোকেশন 1132.80, ভারত সরকারের ফান্ড দিয়েছেন 849.60। এই অর্থবর্ষেও 2025-26-এ 1311.20 মধ্যে 491.60 কোটি টাকা ভারত সরকারের শেয়ার। টোটাল মমতা ব্যানার্জির এই 5 বছরে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড তার
অ্যালোটেড অর্থ হচ্ছে ৫,৯৬০.০০ কোটি টাকা। তার মধ্যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির দপ্তর, যেটা এই বিপর্যয় মোকাবিলা দপ্তর, তারা ফান্ড রিলিজ করেছে ৩,৯৭৮.০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী আজকে এই ফান্ড থেকে আপনার কিভাবে ফান্ড ডাইভার্সন করেছেন দেখুন। দার্জিলিং এর ভূমিধস, তরাই ডুয়ার্স সহ উত্তরবঙ্গের বন্যার বিপর্যয়, তাছাড়াও ঘাটাল, খানাকুল ইত্যাদি এলাকায় যে বন্যা হয়েছে, যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা খরচ করার কথা, এইটাতে অর্থনৈতিকভাবে ক্যাগের গাইডলাইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ১৩৪ কোটি টাকা ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। একটু পরেই ১,২০,০০০ টাকার চেক ওখান থেকে দেবেন। আর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও বাংলার বাড়ি এই চেক বিতরণের কর্মসূচিও ওখান থেকে করবেন। প্রশ্ন ১, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা পঞ্চায়েত দপ্তরকে ট্রান্সফার করা যায়? উত্তর না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা এবছরের যে ভয়ঙ্কর বন্যা ভূমিধস হয়েছিল, সেই খাতে ব্যয় হওয়া উচিত না অন্য খাতে ব্যয় হওয়া উচিত? উত্তর হলো বিপর্যয়ের খাতেই একমাত্র ব্যয় হওয়া উচিত। ৩ হচ্ছে কার টাকা দিচ্ছেন? ১১৩৪ না, হ্যাঁ ১১৩৪ কোটি, সরি, এই আমি কাগজটা এখানে লেখা আছে ১৩৪৭.০০, যে এটা আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশন আছে। ১৪০০ কোটি টাকার কাছাকাছি, মানে ১৩৫০ কোটি, প্রায় ১৩৪৭। এই যে আপনাকে বুঝতে পারলেন না। প্রথম হচ্ছে ভারত সরকারের এসডিআরএফ এর অ্যালোকেশন, এই 5 বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট ২৫-২৬-এ ভারত সরকার দিয়েছে ৯৮৩ কোটি টাকা। টোটাল ভারত সরকার দিয়েছে ৪,৪৭০ কোটি টাকা। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না। উনি পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। ওনার ব্লু আইড বয় রয়েছে ওখানে, পি উলগানাথন, ভাইপোম্যান। প্রভাত মিশ্র এসিএস ফিনান্স। এটা করতে পারেন না আপনি। মনোজ পন্থ ফাইলে সই করেছেন, আপনারা করতে পারেন না। এবং এই যে ১৩৪৭ কোটি টাকা, এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা, পুনর্নির্মাণ করা, দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে, বা নিম্ন দামোদর এলাকায়
ঘাটাল, খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা। আপনি কিভাবে ফেরেববাজিটা করছেন? পয়েন্ট 1, ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা 1347 কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআরডিতে, অবৈধ। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পিএনআরডির মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন, করলেন। আপনি প্রত্যেককে বাড়ি দেন, 40 লক্ষ বাড়ি তো নরেন্দ্র মোদীজি দিয়েছেন 30,000 কোটি টাকার, আপনি খেয়ে ফেলেছেন। প্রত্যেককে বাড়ি দেন, 3 লক্ষ টাকা করে বাড়ি দেন, 1,20,000 টাকা কিছু হয় না। আপনার ভাইরা যারা চোরেরা আছে বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি এই টাকায় হয় না, আপনিও জানেন, আমরাও ভালো করে জানি। এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম 10,000 থেকে 20,000 টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয়, তা সবাই জানে। প্রশ্ন 3, শেষ প্রশ্ন, টাকা ভারত সরকারের, আমরা কখনো বলি না বিজেপির টাকা, কখনো প্রধানমন্ত্রীর টাকা বলি না নরেন্দ্র মোদীজির টাকা, আপনারা বলেন। পূর্ব মেদিনীপুরের ময়নায় 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রেখেছেন 6 মাস ধরে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বলছি আপনার 1347 কোটি টাকা ভারত সরকারের ডাইভারশন করে, ফ্রড করে নিজের নামে চালাবেন। এবং আমাদের এমপি দার্জিলিং, তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে দার্জিলিং এর যে অবস্থা সেটা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে অভিযোগপত্র আজকে পাঠিয়েছেন। অর্থাৎ আমাদের দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আমাদের প্রথম দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আর যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের এই টাকা দিতেই হয়, যে এলাকাতে আজকে আপনি চেক বিতরণ করছেন ওখান থেকে ভার্চুয়ালি উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামকে বিপর্যস্ত হিসেবে ঘোষণা করা হোক। কারণ আমাদের যে গাইডলাইন রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেই গাইডলাইনের কমপ্লিটলি ভায়োলেশন হচ্ছে আপনার এই কাজের জন্য। আমরা চাই 1,20,000 নয়, 3 লক্ষ টাকা করে লোককে টাকা বাড়ি দিন। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন 14 থেকে 23 পর্যন্ত, ভারত সরকারের টাকা। এবং ক্যালামিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, CA2 রিপোর্ট, তাতে এই বাড়িগুলি ভাঙার উল্লেখ আছে কিনা আমরা সেটাও আপনার কাছ থেকে জানতে চাই। তাই আমাদের মূল কথা হচ্ছে অর্থনৈতিক যে দুর্নীতির রাস্তায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার হাঁটছে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, অর্থ সচিব প্রভাত মিশ্র, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পিএনআরডির সচিবরা মুখ্যমন্ত্রীর এই অনৈতিক কাজে যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই আমরা দাবি করছি। এগুলো আমরা পোস্ট করে দিচ্ছি মিডিয়া গ্রুপে, পেয়ে যাবেন। আমি ওই দিন বলেছি, পরশুদিন ময়নার রাসে গিয়ে, যে 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা 6 মাস ধরে দিচ্ছে না। আগামীকাল স্থানীয় বিধায়ক বিজেপি অশোক দিন্দার নেতৃত্বে ময়নাতে বিডিও অফিসে শান্তিপূর্ণ ডেপুটেশন বিক্ষোভ হবে।
এবং তারপরেও না হলে যেটা করণীয় আমরা করব, কারণ আমরা সবসময় মনে করি যে সরকারি অর্থ কোনো ব্যক্তি বা কোনো দলের অর্থ নয়। আমরা কখনো বলি না যে পশ্চিমবাংলার 7 কোটি মানুষকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে তাদের যে 82 কোটি লোক দেশে পান, ভারত সরকার দিচ্ছে 7 কোটি মানুষকে পশ্চিমবঙ্গে। আমরা কখনো বলি না বিজেপি তো আপনাদের চাল আর গম দিচ্ছে। ভারতবর্ষে PM কিষাণ সম্মান নিধিতে প্রায় 13 কোটি কৃষক উপকৃত হচ্ছেন, বছরে 6,000 টাকা, 2000 3বারে পায় তারা। পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার, পুরোটাই কেন্দ্রীয় সরকার তাদের দিয়ে আসছে 2021 সাল থেকে। 73 লক্ষ প্রান্তিক কৃষকের পাওয়ার কথা, ধর্ম দেখে এবং বিজেপি যারা করে তাদের নাম পাঠাননি ওনারা। প্রায় 23 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। তার মধ্যে যে 50 লক্ষ পাচ্ছেন তাদের মধ্যে 18 লক্ষ মুসলিম পরিবার আছে। আমরা কখনো বলি না যে এটা বিজেপি দিচ্ছে বা নরেন্দ্র মোদীজি দিচ্ছে। আমরা বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে কর্মসূচি পালিত হচ্ছে, ভারত সরকারের অর্থ প্রদান করা হচ্ছে। কিন্তু তৃণমূল প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক রং লাগায় এবং ব্যক্তি মমতা ব্যানার্জির কথা বলে। সেই কারণে ময়নার গজিনাতে এবং বাচ্চাতে এটা করেছে। আমরা আইনি পথে হেঁটে আমলাদের বাধ্য করব, পলিসি তৈরি করে ক্যাবিনেট, আইন তৈরি করে বিধানসভা, কার্যকর করতে হয় আমলাদের। ময়নার বিডিও, পূর্ব মেদিনীপুরের DM ও রাজ্যের যারা দায়িত্বে আছেন আমলারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি না তারা সমাধান করেন 2-3 দিনের মধ্যে। 1347 কোটি টাকার যে আর্থিক কেলেঙ্কারির কথা বললেন, সেটা নিয়ে কি আপনারা কোর্টে যাবেন? কোর্টে দ্বারস্থ হবেন? কোর্টে দ্বারস্থ হবেন এই 1347? দেখুন, যে অ্যামাউন্টটি ডাইভারশন হয়েছে, যে অ্যামাউন্টটি ডাইভারশন হয়েছে তার কাগজ আছে। প্রথম ফেজে মোট 1347 কোটি টাকাই ডাইভারশন এরা ফেজ ওয়াইজ করবে। ফার্স্ট ফেজে 134 কোটি টাকা ইতিমধ্যে ট্রান্সফার করেছে। টোটাল 1347 কোটি টাকা এই বাংলার বাড়ি খেতে ডাইভারশন। আজকে যেটা উনি করছেন সেটা 134 কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে PNRD-তে ট্রান্সফার করেছেন। আমরা নির্মলা সীতারামনজিকে অভিযোগ করব, অমিত শাহজিকে অভিযোগ করব এবং ক্যাগ রিপোর্টের জন্য বলবো, রাজ্যপালকে লিখব, প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করব। ট্যাক্সপেয়ারদের মানি এইভাবে ফেরেববাজি বা 420-র মতো আচরণ এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন, ইটস এ করাপশন, ওয়ান টাইপ অফ করাপশন। এবং তিনি হাততালি নেওয়ার জন্য আগামী 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন। অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট। 8 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ, কয়েকদিন আগেই আবার 29,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। FRBM ক্রস করে গেছে রাজ্য সরকার, বাজার থেকে টাকা তোলার জায়গা নেই, স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ড বিক্রি হয় না। অতএব DNA, আপনি যে তালিকা বেরিয়েছে দেখবেন আপনার ভারতবর্ষের সব রাজ্যে কর্মচারীদের অবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সে তথ্য আমাদের কাছে আছে। পেনশনার্স, কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে। এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি, যেমন বিবাহ দানের জন্য 25,000 রূপশ্রী বন্ধ হয়ে গেছে, সমব্যথী ক্রিমেশনের সময় 2,000 টাকা বন্ধ হয়ে গেছে, এবং লক্ষ্মীর ভান্ডারও বহু জায়গায় বন্ধ করে এইসব করে করছে। নতুন যে বার্ধক্য ভাতা বা উইডো পেনশন দিচ্ছে, সেটাও ভারত সরকারের যারা মৃত বা যারা নিচ্ছেন না এমন 2,64,000 নাম বের করে তাদের এগেনস্টে দিচ্ছে। সরকারের হাত পা নাড়ার কোনো জায়গা নেই। অর্থনৈতিকভাবে
একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে। তাই এই জাগলারি এবং 2 নম্বরিটাই সরকার করছে, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা যে 134 কোটি টাকা আজকে ডিস্ট্রিবিউশন করছেন, 1347 কোটি টাকা ডাইভারশন করবেন প্ল্যান করেছেন, তার ফার্স্ট ফেজে আজকে ডাইভারশন করেছেন 134 কোটি। এই টাকা মিরিকে এবং বিজনবাড়িতে, তরাই ডুয়ার্সে, নাগরাকাটাতে, ধূপগুড়িতে যারা ভূমি ধসে সব চলে গেছে, তাদের ওই ফিরে গিয়ে ওখানে বাড়ি করার সুযোগ নেই। বা ঘাটাল সহ খানাকুলের যে পোর্শন ভেসে গেছে, তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ। আপনি রাজস্ব সংগ্রহ বাড়ান, অর্থনীতিকে শক্তিশালী করুন, যত খুশি দান খয়রাতি করুন, আমাদের কোনো আপত্তি নেই। 3 লক্ষ টাকা করে বাড়ি দিন, 1,20,000-তে বাড়ি হয় না, সবাইকে দিন। কিন্তু সাথে সাথে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছে, তার তালিকাটাও ব্লকে ব্লকে আপনারা পাবলিশ করুন, গ্রাম পঞ্চায়েতে পাবলিশ করুন, যদি আপনাদের ক্ষমতা থাকে বা দম থাকে। অর্থনৈতিক বিশৃঙ্খলা মনে করেন আপনারা চরম পর্যায়ে গেছে এবং অর্থনৈতিক সংকট তীব্র। এই কপিটা নিয়ে যান না। আপনার দলের একজন সাংসদ ইতিমধ্যে বলেছেন যে কেন্দ্রের উচিত ছিল 351 জারি করা। অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার জন্য আপনারা কি কেন্দ্রের কাছে দাবি জানাবেন? আপনারা কি চান সেটা হোক? আমরা ক্যাক চাইছি, অন বিহাফ অফ দি স্টেট পার্টি আমরা ক্যাক চাইছি। অর্থনৈতিক জরুরি অবস্থার কথা যদি কোনো সাংসদ বলে থাকেন, তিনি খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন, খুব লজিক পয়েন্ট বলেছেন, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যে অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে লিডার অফ অপোজিশনের যে আজকে প্রেস কনফারেন্স, আমরা এই ডাইভারশন অফ দি মানি এটাকে মনে করি ওয়ান টাইপ অফ ক্রাইম এবং করাপশন। ক্যাগ রিপোর্টে ক্যাগের গাইডলাইন, সিবিসির গাইডলাইন ভাইলেশন হলে নন ভ্যালুয়েবল সেকশনে কেস হয়। ভারতবর্ষে অনেক জনপ্রতিনিধি, অনেক নির্বাচিত সরকার আমলাদের জেল খাটতে হয়েছে এর জন্য। এবং এই একমাত্র সরকার যারা গত 14 বছর ধরে ক্যাগ রিপোর্ট বিধানসভায় টেবিল করেনি, লোকায়ুক্তেরও টেবিল করেনি, ক্যাগ রিপোর্টও টেবিল করেনি, এবং কার্যত সমস্ত সাংবিধানিক বডিগুলোকে নন ফাংশনিং করে রেখেছে। সোফার মাই নলেজ, গভর্নর তিনি আমফানের ক্ষেত্রে যে স্পেশাল অডিট হয়েছিল হাইকোর্টের নির্দেশে, সেটা বিধানসভায় টেবিল করতে বলেছিলেন, সে সরকার সেটাও করেনি। তার কারণ প্রত্যেকটা ব্লকে কোস্টাল বেল্টে চুরি হয়েছে। আপনি একটা ব্লক দক্ষিণ 24 পরগনার ফলতা 17,000 ভুয়া মৎস্যজীবী দেখিয়ে আমফানের মৎস্যজীবীদের জন্য ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে জাহাঙ্গীর খান। তার বড় পার্সেন্টেজ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 17,000 নাম আমরা প্রকাশ করে দেবো একটা ফলতা ব্লকে আমফানে। কিন্তু সিএজি চাইলে মানে সিএজি হতে হলে সিএজি স্ট্যান্ডার্ড যেটা রাজ্য সরকারকে নথিপত্র দিয়ে তাদেরকে প্রোভাইড করতে হয়, সহযোগিতা করতে হয়। কিন্তু আপনি কি এটা শিওর করতে পারবেন যে সিএজি কে প্রোভাইড করা হবে এবং সিএজি কাজটা? এটা নবান্নতে জিজ্ঞেস করতে হবে, বা আপনাদের প্রতিনিধি তো ওনার সঙ্গে আছে নিশ্চয়ই, কয়েকজন আছে, তা তাদেরকে বলুন যদি স্কোপ পায় জিজ্ঞেস করতে। উনি তো নিজে বলেন প্রশ্ন নেন না, তাও বাছাই করা লোকজন আছে, মানে শুধু বাছাই করা চ্যানেল নয়, চ্যানেলেরও বাছাই করার লোক আছে। মানে ক্যাগটা কি সম্ভব? মানে নভেম্বরে একটা অধিবেশন আছে এবং তারপর ভোট অন অ্যাকাউন্ট বাজেট, মূলত বাজেটে তো ক্যাগ না দেবে না। এটা তো লাস্ট সেশন, উইন্টার সেশন, প্রায় একদিনের সেশন হবে তো আপনার ওই ভোট অন অ্যাকাউন্টের জন্য। সে একদিন 2 দিন যে অবিচুয়ারি হয়, পরের দিন যদি গভর্নরকে ডাকে ভালো, না ডাকলে ওই ভোট অন অ্যাকাউন্ট পাস করবে আপনার এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস। যে কটা মৃত্যুর
ঘটনা ঘটেছে, আজকেও কিছুক্ষণ আগে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে এসএসকেএম এ। কোথায়? বিষ খেয়েছিলেন তিনি, এক গৃহবধূ বিষ খেয়েছিলেন। সমস্ত ঘটনাকে বলা হচ্ছে যে এসআইআর এর আতঙ্কে এই মৃত্যুগুলো ঘটছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সমস্ত ঘটনায়। তো ওনারা দাবি অনেক কিছুই করতে পারে। ওনার তো প্রত্যেকটা লোকসভা ভোটের আগে দাবি করেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, এবং ওদের কেন একটা মুখপাত্র বলছিলেন 35 সাল অব্দি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারপরে উনি প্রধানমন্ত্রী, তারপরে ওনার ভাই মুখ্যমন্ত্রী, দাবি করতেই পারে। না, শ্যামল সাহা নামে একজন মারা গেছেন 72 বছরে, তার পরিবার দাবি করছে যে উনি মানসিক অবসাদে ভুগছিলেন এসআইআর এর জন্য, তাই মৃত্যু হয়েছে। শুনুন, আমি পরিবারগুলোর প্রতি সহানুভূতি রেখে বলি, এই পরিবারগুলি মূলত পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের, প্রভাবশালী নেতাদের চাপে পড়ছেন। শুধু চাপে নয়, ওনাদের 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এবং অনেকেই তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য, এবং কয়েকজন, আমি বলবো না, অভাব তো মানুষের আছে, এবং 2 লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্টও নয়, আবার খুব একটা ছোটখাটো অ্যামাউন্টও নয়, মানে নাই মামা থেকে কানা মামা ভালো। তা যদি তাকে বলা হয় যে তুমি এখন 2 লক্ষ টাকা পাবে, পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টোমগার্ডের কিছু ছোটখাটো চাকরিও দেবে, তো তার বলতে অসুবিধা কি? আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন? আজকে একটা পোর্টালে, খুব পপুলার পোর্টালে, বুলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি বুলা চৌধুরীকে অপমান করে। সেই মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে, এটা স্বীকার করতে হবে। অসত্যের উপরে দাঁড়িয়ে এই মিথ্যাবাদীর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকোসিস্টেমটা কমপ্লিটলি একটা মিথ্যাচার করেন। এ সেকশন অফ মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার এ সেকশন, এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল, তার সঙ্গে আইপ্যাকের ইকোসিস্টেম, ন্যারেটিভ তৈরি করা এবং মিথ্যাচার করা। পশ্চিমবাংলার 8 থেকে 80 প্রত্যেকে জেনে গেছে। আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান, এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া গোটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয়, তারা কি কমেন্টগুলো পড়ে, একবার কমেন্টের উপরে অ্যাসেসমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রী 2011-তে কি ছিল, আজকে কোন জায়গায় গেছে। তার জন্য উনি নিজেই দায়ী। এই মৃত্যুর সামনে নিয়ে বিধানসভা অধিবেশনে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই মৃত্যুগুলোকে কেন্দ্র করে, এসআইআর এর মৃত্যু হচ্ছে, এই দাবিকে কেন্দ্র করে বিধানসভাতে নিন্দা। এসআইআর এর মৃত্যু লিখলে প্রোটেস্ট হবে, আর মৃত্যুর সহানুভূতি জানালে, যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা সহানুভূতিতে অংশগ্রহণ করব। কিন্তু আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে, সুইসাইড করে কেউ মারা গেলে, সুইসাইড করে কেউ মারা গেলে তাকে নিন্দা প্রস্তাবে আনা যায় না। কোন সুইসাইড যদি করে কেউ মারা যায়, সেক্ষেত্রে কোনো নিন্দা, আপনারা দেখবেন যেন কর্মরত ব্যক্তিও যদি বা কোথাও সুইসাইড করে কেউ মারা যায়, আপনার এই বিধানসভার এক বিধায়ক ঝাঁপ দিয়ে মারা গেছিলেন হোস্টেল থেকে, তার নিন্দা প্রস্তাব অ্যাসেম্বলিতে নেই। আমি আর আসে না, শোক প্রস্তাব আসে না। এবারে এনারা সবই করতে পারেন, যারা বিরোধী দল নেতাকে সাসপেন্ড করে বাইরে রাখেন, যারা রাজ্যপালকে ডাকেন না, যারা ভিতরে মস্তান লাগিয়ে বিজেপি এমএলএদেরকে মারধর করেন, তারা সবই করতে পারেন। অতএব করবেন ওনারা, আমাদের যে কাজ আমরা করব। একটা স্টেটে এর আগে এসআইআর এর প্রসেস শুরু হয়েছিল, সেখানে ইলেকশন চলছে, ফার্স্ট ফেজ হয়ে গেছে, কিন্তু এই ধরনের বিরোধিতা বা যে কোনো মৃত্যুর পেছনে এই ধরনের কারণ দেখানো হয়নি। বাংলাতেই কেন যে কোনো মৃত্যুর পেছনে এখন বলা হচ্ছে কজ অফ ডেথ এসআইআর এ আতঙ্ক? সেটা আপনার দুজন উত্তর দিতে পারবে। একটা ইন্ডি জোটের পার্টনার মিস্টার স্ট্যালিন দিতে পারবেন যে কেন তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু তারা বলছেন না। আরেকটা মমতা ব্যানার্জি দিতে পারবে যে
তামিলনাড়ুতে সুইসাইড হচ্ছে কিন্তু ডিএমকে বলছে না, কিন্তু এখানে আমি বলছি। তো ইন্ডি জোটের দুটো পার্টনার দু রকম কাজ করছে, তারাই বলতে পারবে, আমার লিমিটেশন আছে। दादा केंद्र सरकार जो पैसा स्टेट डिजास्टर रिलीफ फंड के लिए देती है, आप बता रहे हैं उसमें से जैसे कि 134 करोड़ जो रुपया है वो डाइवर्ट किया जाए ना, वो डाइवर्ट कर दिया। इनका प्लानिंग है बहुत ज्यादा करने का। ये चुनाव आ रहा है, वो टीएमसी का कैडर लोग जिनका पास से काट मनी लिया है, रिश्वत लिया है, उनको 1,20,000 का बाड़ी दे रहा है। बाड़ी का नाम दिया है बांग्लार बाड़ी। रुपया भारत सरकार की जो डिजास्टर मैनेजमेंट के रुपया है, खासकर पे हमारी राजू बिस्ता जी ने मुद्दा जोर शोर से उठाया। दार्जिलिंग में किस तरीके से आप भी उस दिन 1 हफ्ता वहां दौरा किया, लैंडस्लाइड जिस तरीके से हुआ, जिस तरीके से हमारी पहाड़ से लेकर मिरिक से लेकर अप टू नागराकाटा तक इतना डेथ हुआ, कुछ भी हद तक 50 से ज्यादा डेथ हो गया। उसका ऊपर ये रुपया खर्च करना चाहिए डिजास्टर मैनेजमेंट का। लेकिन ये डिजास्टर कैग का जो गाइडलाइन है वो आप देख लीजिए किस तरीके से वायलेशन हो रहा है यहाँ। ये तो डाइवर्सन का मैं डॉक्यूमेंट दिखा रहा हूँ, ये तो कोई भाषण में नहीं। डिजास्टर मैनेजमेंट द SDRF फंड कमिंग फ्रॉम द सेंट्रल गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट का रुपया डिजास्टर मैनेजमेंट के लिए दे रहा है। और ये रुपया उन्होंने सब अलॉट किया है आपका PNRD को। PNRD से 1,20,000 का घर दे रहा है। इसमें PNRD सेक्रेटरी, फिनांस सेक्रेटरी और चीफ सेक्रेटरी, ये लोग ने सब काम किया। पॉलिटिकल काम कर रहा है, फिनेंशियल इरेगुलरिटी है, इसके ऊपर अंकुश लगाना भी चाहिए, कार्रवाई होना चाहिए। क्या रिपोर्ट, क्या इन्वेस्टिगेशन शॉर्ट टाइम का होना, नहीं करेगा तो कैसे कराना जाए हम लोग देख लेगा। अम्फान में कोर्ट का दखलदारी हुआ, उसका स्पेशल ऑडिट हुआ। ये नया बात नहीं है, ये सब डिपार्टमेंट का फंड डाइवर्सन करता है। समग्र शिक्षा मिशन जो हमारी HRD मिनिस्टर के अंदर आता है, वहां जो हमारा स्टूडेंट का ड्रेस का रुपया भारत सरकार देता है, वो रुपया भी ये लोग MSME को ट्रांसफर कर दिया। MSME ने तंतुजो को दे दिया, तंतुजे से कर रहा है। ये तो हर डिपार्टमेंट में बंगाल में सब कर रहा है। सेंट्रल गवर्नमेंट का रुपया आपने स्टिकर लगा के ये सब बंगाल में कर रहा है। 6 महीने के अंदर चुनाव होने वाला है, जनता सब देख रहा है। बीजेपी स्ट्रॉन्गेस्ट ऑपोजिशन पार्टी इन बंगाल, ओनली ऑपोजिशन इन असेंबली। हम लोग का फर्ज बनता है सही बात मीडिया को सामने, जनता के सामने रखना और कानूनी कार्रवाई का प्रोसेस भी करना, हम लोग कर रहा है। 2024 में पार्ट 301 वार्ड 108 गुलशन कॉलोनी में बीजेपी 400 ज्यादा वोट से लीड में था तृणमूल कांग्रेस से। ये मैं नहीं कह रहा हूँ, तृणमूल कांग्रेस के लीडर वहां पे कह रहा है। बीएलए का ये आरोप है कि शुभेंदु अधिकारी आए गुलशन कॉलोनी में और प्रूफ कर दे एक भी बांग्लादेशी, रोहिंग्या या तो पाकिस्तानी है, हम लोग पार्टी करना छोड़ देंगे। ये अभी का बात है। कौन बोला आपको? बीएलए कह रहा है, वहां के जो बीएलए। कौन बीएलओ? बीएलए कौन पार्टी का? मीनाज। कौन पार्टी का? तृणमूल कांग्रेस का बीएलए। उसका पास मैं क्यों जाऊं? नहीं, वो कह रहे हैं कि आप गुलशन कॉलोनी में आके। उसका बाद में मैं जाना नहीं, कोई जनता बोला तो मैं जाऊंगा, बात करूंगा। और सबसे बड़ी बात है, वो कह रहे हैं बीजेपी तो यहाँ पे लीड में था, तो अगर लीड में था तो बीजेपी को कौन वोट दे रहा था वहां पे? नहीं, वो बात उनको देखने की जरूरत नहीं है। वो सीधा बता दे वहां बांग्लादेशी घुसपैठिया मुसलमान है नहीं है, नहीं है तो नहीं है। वो बीएलओ है, बीएलओ रिपोर्ट करेगा। उसका इतना दर्द क्यों हो रहा है, उनका इतना पेन क्यों हो रहा है? हम लोग तो सीधा सीधा बता रहा है, SIR कोई नया बात नहीं है। स्वतंत्रता का बात 8 बार हुआ है, रिसेंट बिहार में हुआ है, बंगाल में 2002 में हुआ है, 2003 में वोटर लिस्ट आया है, 26 लाख नाम डिलीट हुआ है। ये सीधा बात मान के चलिए, डेथ वोटर का नाम नहीं रहेगा, डबल ट्रिपल एंट्री का नाम नहीं रहेगा। मैं 12 तारीख इलेक्शन कमीशन में टाइम मांगा है, 13.5 लाख का पेन ड्राइव लेकर जा रहा हूं। डबल एंट्री ट्रिपल एंट्री है,
हमारी लीडर और एमओए सुकांत मजुमदार ने पोस्ट किया, एक तृणमूल का छात्र नेता, उसका नाम ममता बनर्जी का कॉन्स्टिट्यूएंसी भवानीपुर में भी है, बालूरघाट में भी है। कितना सबूत का आपका जरूरत है? और जो हिंदू शरणार्थी है सीएए में अप्लाई करे, सिटीजनशिप मिल जाएगा, आपका नाम आ जाएगा, सिटीजन का वोटर लिस्ट में नाम आएगा। आज जो बांग्लादेशी मुसलमान घुसपैठिया है और बर्मा से कॉक्स बाजार होते हुए रोहिंग्या है, उनका नाम नहीं रहेगा। इसके साथ साथ उनका इसमें भारतीय ऑल हिंदू मुस्लिम सिख क्रिश्चियन सबका नाम रहेगा। इसमें सब पॉलिटिकल पार्टी का लोग का नाम रहेगा। हर भारतीय वो बीजेपी कर सकता है, टीएमसी कर सकता है, सीपीएम कर सकता है, कांग्रेस कर सकता है, उसका साथ बीजेपी का कोई लड़ाई नहीं है। ये क्यों इतना दर्द इनको हो रहा है? तृणमूल कांग्रेस ये भी कह रहा है कि हम लोग मानते हैं वहाँ पे तृणमूल कांग्रेस का कौन बताया आपको? बीएलए का बात ही कर रहा हूँ। बीएलए कोई बड़ा लीडर नहीं है, बीएलओ दोनों ही कह रहे हैं, छोटा एम्प्लॉय है, कॉन्ट्रेक्चुअल एम्प्लॉय। बीएलओ वसीम और बीएलए मीना दोनों ही कह रहे हैं कि हम लोग मानते हैं यहाँ से 2 लाख से ज्यादा रेसिडेंट है, लेकिन वोटर 10,000 से कम है। इस पे आपका रिएक्शन? हर एरिया में बांग्लादेशी घुसपैठिया का नाम है, फॉल्स नाम है। इलेक्शन कमीशन साफ सुथरा वोटर लिस्ट बनाइए। हमारी जो मांग है, मैं डेली बोल रहा हूं, इलेक्शन कमीशन कुछ कार्रवाई किया। एक डेथ वोटर के लिए जो क्रीमेशन ग्राउंड है उसका रजिस्टर्ड, समोवैथी का रजिस्टर्ड, और हमारी आधार का जो डीएक्टिवेटेड हुआ है उसको कलेक्ट करना चाहिए। डबल ट्रिपल एंट्री के लिए एआई फोटो स्कैन इलेक्शन कमीशन को करना चाहिए। ये सेक्शन ऑफ बीएलओ का रोल ठीक नहीं है। टीएमसी की कैडर के रूप में वो लोग काम कर रहा है, कुछ प्रेशर में काम कर रहा है। इसलिए हम लोग इलेक्शन कमीशन को इसके ऊपर और भी ज्यादा विजिल रखने के लिए हम लोग रिक्वेस्ट भी कर रहा है, मांग भी कर रहा है। রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলছেন যে যারা আসছে অনুপ্রবেশকারী তারা অনুপ্রবেশকারী নন, তারা শ্রমিক, কাজ করতে আসছেন, কাজ হয়ে গেলে বাংলাদেশে ফিরে যাবেন। এইভাবে অনুপ্রবেশকারীদের কভার আপ করা যায়? এক। প্রশ্ন নম্বর 2, মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। আমরা তারকেশ্বরে দেখলাম 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ঘটনায় পরিবারকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, এমনটা অভিযোগ উঠে আসছে। দুটো প্রশ্ন। না, প্রশ্ন এক খুব ক্লিয়ার। তৃণমূল কংগ্রেসের যে হিডেন এজেন্ডা, গোপন এজেন্ডা, সেটা মাননীয় স্নেহাশিস চক্রবর্তী বলে দিয়েছেন। কারণ তাকে জাঙ্গিপাড়া থেকে জিততে হবে। তোহা সাহেব বিদ্রোহ করেছেন, তিনি খুব চাপে আছেন। চাপে পড়ে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তিনি এই জন্য বলে দিয়েছেন যে তৃণমূলের হিডেন এজেন্ডা কি। আমাদের বক্তব্য এক হচ্ছে, বাংলাদেশ ভারতের বর্ডারে 540 কিলোমিটার বেড়া দিতে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে, লাভ জেহাদের নামে ফেসবুকে আলাপ করে বাংলাদেশ থেকে অনেক মহিলাকে এখানে বিবাহ সূত্রে আনা হয়েছে। তাদের শ্বশুরকে বাবার নাম বলে দেখিয়ে তৃণমূলের সৌজন্যে আধার কার্ড, এপিক কার্ড করা হয়েছে। তার মূল দুটো কারণ, একটা হচ্ছে তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানো, আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় ভোট জেহাদ করা। এটা হচ্ছে মূল কারণ। আর তৃতীয় হচ্ছে, পাসপোর্ট নিয়ে যারা এসেছিলেন, ট্যুরিস্ট ভিসা চালু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন। তার পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকার রেস্ট্রিক্টেড করেছেন, মেডিকেল ভিসা চালু রেখেছেন শর্ট 2 মাসের, আর ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে এসেছেন ফিরে যাননি, তার তালিকা তৈরি করার দায়িত্ব রাজ্য পুলিশের। সাহায্য নেওয়া উচিত, ইনপুট নেওয়া উচিত আইবির, সাহায্য নেওয়া উচিত এনআইএর, সাহায্য নেওয়া উচিত বিএসএফ এর। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা করেনি। তাই গুজরাটের মতো রাজ্য থেকে 3 লক্ষ বাংলাদেশি মুসলিম, ইনক্লুডিং সাম রোহিঙ্গা,
তাদেরকে বিএসএফ এর সাহায্যে ডিপোর্ট করতে পেরেছে। পশ্চিমবঙ্গে ডিটেক্টও হচ্ছে, ডিলিটও ভোটার লিস্টে হবে, ডিপোর্ট ততক্ষণ হবে না যতক্ষণ না এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। তাই পশ্চিমবাংলার ভারত প্রেমী নাগরিকদেরকে বলবো, বিজেপিকে আনুন। এই অনুপ্রবেশকারীদেরকে, যারা ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন আর ফিরে যাননি, লাভ জিহাদের ফাঁদে পড়ে এসেছেন, বিয়ে করে বাবাকে পরিবর্তন করেছেন, বেড়া খোলা ঢুকে পড়েছেন, তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্বটা আমরাই আগামী দিনে নেব। এক্ষেত্রে হিন্দু শরণার্থী যারা 31/12/2024 মধ্যে ভারতে এসেছেন, পশ্চিমবঙ্গে আছেন, তারা সিএতে অ্যাপ্লাই করবেন এবং যা যা হবে সেটা ভারত সরকার, ইলেকশন কমিশন যথা সময় বলবে। আমি যেটা আপনাদের বলতে পারি, ভারত সরকারের MH এর গাইডলাইন অনুযায়ী তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারবে না, আটকাতে পারবে না, তাদের নামে মামলা দিতে পারবে না। যে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন 31/12/2024 মধ্যে, তাদের মধ্যে কাউকে যদি পুলিশ, মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ হ্যারাসমেন্ট করে, আপনারা আমাদের সাহায্য নিন, আমি সাহায্য করব। ইতিমধ্যে মেটেলিতে একটি হিন্দু পরিবারকে আটক করেছিল মেটেলি থানা। হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে বের করে এনেছে। ভারতের নাম হিন্দুস্তান। বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য যে হিন্দুরা এসেছেন, তাদের কেশাগ্র স্পর্শ আমরা করতে কাউকে দেব না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর না, একটা অন্য ইস্যু আছে, टीएमसी का बड़ा लीडर है ना, टीएमसी का सेक्रेटरी है माइनॉरिटी मोर्चा का। किसका किसका साथ उनका पिक्चर आया है तो देख लिया ना। नोटोरियस क्रिमिनल, प्रोटेक्टेड एंड पेट्रोनाइज्ड बाय द तृणमूल कांग्रेस फैमिली। यूसुफ पठान से फिराद हाकिम, कौन नहीं है उनका साथ? सुजीत बसु से शत्रुघ्न सिन्हा, सबका ब्लेसिंग्स है। आफ्टर ऑल ममता बनर्जी के ब्लेसिंग्स है। और आप वेट कीजिए, शाम तक मैं फिर भी एक एक्स डालूंगा, अब देख लेना क्या हुआ। फॉलो माई एक्स हैंडल at 6 PM। এখন যে অতিবৃষ্টির কারণে গোখাদ্যে কিছুটা অভাব দেখা দিয়েছে। কোথায় বাড়ায়নি বলুন? আপনারা জানেন না, প্রত্যেকটা সরকারি বাসে টাকা বাড়িয়েছে, ভাড়া বাড়িয়েছে। আপনার উত্তরপ্রদেশ, বিহারে পেট্রোল ডিজেলের লিটার কত, এখানে পেট্রোল ডিজেলের লিটার কত? মিনিমাম 10 টাকা ডিফারেন্স। কোন সেক্টরে বাড়ায়নি বলুন? মিউটেশন, কনভার্সন, সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান, খাজনা, সরকারি রেন্ট, কোথায় বাড়ায়নি বলুন? আজকে দুধে বাড়িয়েছে, কালকে মদে বাড়াবে। আমি অনুরোধ করব পশ্চিম বাংলার হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা তৃণমূলের ক্যাম্পে ফিল আপ করবেন না। তৃণমূল হিন্দুদের ফর্ম ভুল ফিল আপ করে দিচ্ছে। আজকে আমি একটি অভিযোগ পেয়েছি, 4 জন একটি হিন্দু পরিবারের ফর্ম ভুল ফিল আপ করেছে। আমি আবার রিপিট করছি, আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এসআই এর ফর্ম প্রাপ্ত সমস্ত ভোটার ভদ্রমণ্ডলী, বিশেষভাবে হিন্দু পরিবারগুলি, আদিবাসী পরিবারগুলি এবং রাষ্ট্রবাদী মুসলিম পরিবারগুলি, তাদের কাছে অনুরোধ করব, তৃণমূলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন না। এরা ভুল ফর্ম ফিল আপ করছে
এবং আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দাদা এটা একটু হিন্দিতে বলে দেবেন। রাজ্য জুড়ে যে দাদা এটা একটু হিন্দিতে বলে দেবেন। আমি শুনুন, ইম্পর্টেন্ট আছে ভাই, বোন ইম্পর্টেন্ট আছে। अरे हिंदी में बोला तो क्या? কন্ট্রোল করুন, কি করতে আর কোনো কোশ্চেনের অ্যান্সার হবে না। আরে আমার হাইকোর্টে প্রোগ্রাম আছে বন্ধে মতো, আর কোনো কোশ্চেনের অ্যান্সার হবে না। আর কোনো কোশ্চেনের অ্যান্সার হবে না। मैं अपील कर रहा हूँ पश्चिम बंगाल का हर हिंदू परिवार वोटर को, आदिवासी परिवार वोटर को और राष्ट्रवादी मुस्लिम परिवार को और दूसरा समुदाय लोग जो देश को प्यार करता है, इलेक्शन कमीशन को सम्मान करता है। ये आप तृणमूल कांग्रेस का जो पॉलिटिकल कैंप है, पार्टी कैडर लोग है, वहां से मत फिलअप कीजिए। ये लोग गलत तरीके से फॉर्म फिलअप कर रहा है आपका नाम काटने के लिए। आने वाला दिन में आपका दिक्कत हो सकता है, इसलिए मैं एक गुंजाइश लगा रहा हूं। विथ फोल्डेड हैंड आई रिक्वेस्ट टू ऑल, प्लीज डू नॉट गो टू टीएमसी कैंप। देयर इंटेंशन इज वेरी मैलाफाइड। अच्छा, আমি আরেকটা ইম্পর্টেন্ট, আমাদের ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা দেশব্যাপী 4 দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। আমার সাথে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার মাননীয় সভাপতি, মাননীয় বিধায়ক, আমার সহকর্মী জুয়েল মুর্মুজি রয়েছেন। তার নেতৃত্বে এবং দলের পক্ষ থেকে মাননীয় প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয় আমাদের পার্টির পক্ষ থেকে সমন্বয় করার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সহ সভাপতি সমীর দাস। তারা দুজনেই এখানে আছেন। তারা আমাকে দায়িত্ব দিয়েছেন এটা ঘোষণা করার জন্য। সেটা হলো আগামী 12, 13, 14 এবং 15 নভেম্বর জনজাতি গৌরব দিবস পালন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি তার নেতৃত্বেই প্রথম জনজাতি গৌরব দিবস হিসেবে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অর্থাৎ 15 নভেম্বর প্রথম ঘোষিত হয়। আমরা 150তম বর্ষ এই বছর পালন করতে চলেছি। এই উপলক্ষে রাজ্যের সমস্ত জেলায় জনজাতি গৌরব সম্মেলন হবে। প্রত্যেকটা জেলায়, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত জেলায় অগ্রাধিকারের ভিত্তিতে তীরন্দাজ প্রতিযোগিতা হবে। সাঁওতালি এবং মুন্ডারি নাচের প্রতিযোগিতার ব্যবস্থা থাকছে। জনজাতি বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা কার্যক্রম, তাদের প্রণাম জানানোর কার্যক্রম সম্মানের সঙ্গে অনুষ্ঠিত হবে এবং ভগবান বিরসা মুন্ডা এবং সিধু কানুর স্ট্যাচু যেখানে যেখানে আছে আগামী 15 নভেম্বরের আগের দিন বিকেলে বা সন্ধ্যায় বা ওই আগের দিন সমস্ত পরিষ্কার করা হবে ওখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশটিকে সুন্দর করে পরের দিন মাল্যার্পণ এবং 150টি প্রদীপ প্রজ্বলন করা হবে। আমি ওই দিন হুগলি জেলার আদি সপ্তক গ্রামে এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। এই অফিসের কে আছো? এটা এই কে ছিল গো? এটা জেরক্স করে এদের দিয়ে দিতে হবে। রাজু বিস্তার চিঠি, জনজাতি গৌরব দিবসের পুরো প্রোগ্রাম আর এই ফান্ড ডাইভার্সন দেখে আপনি মিডিয়াতে দিয়ে গ্রুপে দিয়ে দিলে আপনি গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, এটা তুমি গ্রুপে দিয়ে দিলে পেয়ে যাবে। হ্যাঁ, ভালো ছবি তোলা পিডিএফ করে আমাদের এটা রাজুজির চিঠিটা। এগুলো হচ্ছে
রাজ্য জুড়ে সরকারি জায়গায় একাধিক অবৈধ বাড়ি তৈরি হয়েছে, সেখানে গিয়ে যদি কোনো সংবাদ মাধ্যম তাদের পরিচয় জানতে চেষ্টা করে, তারা যদি বাবার নাম ফোন দেখে বলে এবং ক্যামেরা দেখলে পালিয়ে যায়, তাদেরকে আপনি কি বলবেন? বাবা মায়ের নাম দেখার জন্য যদি মোবাইলটা খুলে তারা দেখে বলে বাবা মায়ের নাম, হাতে সবসময় ভোটার কার্ড কিংবা তাদের নথি নিয়ে রেডি থাকে, ক্যামেরা দেখলেই তারা ছুটে পালিয়ে যায়, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে ভুয়া বলবো। এরা সব আবার সঠিক যাবে। হ্যাঁ প্রেস আছে তো শান্তিময় থাকবে। अच्छा আমি হিন্दी आपका दो ले रहा हूँ। आपने भी कहा कि विभिन्न योजनाओं का पैसा जो है इधर से उधर किया जाए। नहीं, ये जो आज खुलासा हुआ सवाल इधर से उधर किया जाए। इन सबके बीच आज राज्य स्टेट गवर्नमेंट की तरफ से जो कहा गया है कि कई कल्याणकारी योजनाएं हैं जिसमें पैसे के लिए शराब के दाम में 1 दिसंबर से इजाफा किया जाएगा। जो आपने भी कहा कि अभी दूध का दाम, उसके बाद शराब का दाम ऑलरेडी गवर्नमेंट की तरफ से अनाउंस कर दिया गया है कि 30 नवंबर तक स्टॉक क्लियर करना होगा, 1 तारीख से नया दाम आएगा। दूसरा, SIR को लेकर बंगाल में सबसे ज्यादा विरोध हुआ, लेकिन देखा जा रहा है कि SIR के मामले में बंगाल सबसे आगे है जो अन्य राज्यों में हो रहा है। इवन बीजेपी शासित उत्तर प्रदेश भी पीछे है बंगाल से। देखिए, ये जो डाइवर्सन ऑफ द मनी, ये तो बहुत सारा इंसिडेंट है। आज ममता बनर्जी ने नॉर्थ बंगाल से जो कर रहा है, ये सीधा सीधा एक फाइनेंशियल क्राइम है। डिजास्टर मैनेजमेंट के रुपया जो भारत सरकार ने दिया है, आज 134 करोड़ रुपया वो डाइवर्ट कर दिया PNRD में और वहां से चेक डिस्ट्रीब्यूशन कर रहा है। रिसेंट जो तबाही हम लोग ने देखा, खास करके दार्जिलिंग हिल से तोराई डुआर्स, मैं भी 2 बार दौरा किया, आप लोग का साथ भी, मेरा पूरा पहाड़ तो ऊपर में बहुत सारे लोग का साथ भी मुलाकात हुआ। किस तरीके से भयंकर जो गया उसको ही मालूम है। वो लोग को पुनर्स्थापित करने के काम, उनको रुपया देने के लिए भारत सरकार जो दिया है, इस तरीके से फंड डाइवर्सन करना, ये फिनेंशियल इरेगुलरिटी भी नहीं है, ये करप्शन एंड क्राइम है। इसके ऊपर कार्रवाई करना चाहिए। कार्रवाई नहीं होगा तो जो कार्रवाई करना चाहिए हम लोग करेगा। एक नंबर। और दूसरा, सेंट्रल गवर्नमेंट का फंड इस तरीके से डाइवर्सन करके आपने स्टिकर लगा के चुनाव का पहले कैंपेनिंग करके पश्चिम बंगाल का आम जनता को, खास करके जो फाइनेंशियली वीक जनता है, उसको गुमराह और भ्रम पैदा करने का काम ममता बनर्जी का हर साल एक कोशिश रहता है। इसलिए उनका करने के पहले बीजेपी की ओर से एक खुलासा करना चाहिए था, इसलिए हम लोग खुलासा किया। दूसरा, आप लोग बताया जो मिल्क का दाम, मैं तो थोड़ी देर बताया शराब का दाम, ये बंगाल में जो बेवरेज कॉर्पोरेशन था, ये गवर्नमेंट का एक PSU था, वो प्रॉफिट मेकिंग था, उसको बंद करके ये लोग, जैसे दिल्ली में लिकर स्कैम हुआ, तेलंगाना में लिकर स्कैम हुआ, ये बंगाल में भी लिकर स्कैम एक बड़ा स्कैम है। उस सेम कंपनी जो रिलेटेड है उनको लेकर यहाँ लगाया, हैदराबाद बेस्ड कंपनी, जिसमें केजरीवाल साहब भी जेल में था, उस सेम कंपनी के यहाँ लगाया। ये बड़ा स्कैम है, ये खुलासा सही वक्त पर हो जाएगा। दूसरा, ये जो मिल्क का रुपया बढ़ाया और शराब का रुपया बढ़ाने का बात आप बोल रहा है, मैं भी उम्मीद कर रहा हूं, ये इलेक्शन में फंड को जेनरेट करने के लिए कर रहा है। जो मिल्क का रुपया 4 रुपया करके बढ़ाया है, इसको बेनिफिट किसको मिलेगा? मिलेगा मोयांग जालान का, जो मेट्रो डायरी ने परचेज कर लिया। इसका वहां गौतम सन्नाल जो चीफ मिनिस्टर का प्रिंसिपल सेक्रेटरी है, उनका 2 लड़का वहां काम करते हैं। इसका कोई, हमारा जो गोपालक है उनका कोई फायदा नहीं होने वाला है। जो गोपालक है उनका फायदा नहीं होगा, फायदा होगा प्राइवेट कंपनी को। उनको 200, 300, 400 करोड़ एक्स्ट्रा मिलेगा
वो उसका आधा वो भेज देगा कैमक स्ट्रीट में भातीजा का पास इलेक्शन फंड के लिए एक, और दूसरा लिकर और डिस्ट्रीब्यूशन प्राइवेटाइजेशन वो पहले कर दिया, बेवरेज कॉर्पोरेशन को उठा दिया, उसका 6000 करोड़ था सब उठा के ले लिया, खा लिया, जीरो कर दिया। वो बेवरेज कॉर्पोरेशन का काम जो प्राइवेट डिस्ट्रीब्यूशन के दिया उसको 1000 करोड़ का फायदा कर दिया, कर देगा, 500 करोड़ सीधा चला जाएगा चुनाव के लिए। ये सब चक्कर चल रहा है फिर एक बार चोरी का लाइसेंस रिन्यूअल करने के लिए, दूसरा कोई नहीं है। स्टेट का हालत बहुत गंभीर है, 8 लाख करोड़ डेट है, और एक हमारा बंगाल में जो नया लड़का लड़की आ रहा है उनके ऊपर 70,000 ईच आपका डेट लोन अमाउंट हो रहा है बंगाल में। ये 2011 में कितना था? 90,000। बर्बाद कर दिया पूरा इकोनॉमिक फाइनेंशियल सिस्टम को। ये सब कर रहा है भ्रष्टाचार करने के लिए, चुनाव में रुपया खर्च करने के लिए, डालने के लिए, और हेलीकॉप्टर में 10, 12, 15 हेलीकॉप्टर घुमा। हमारे आरेकटा प्रेस आछे माननीय केंद्रीय राष्ट्रमंत्री शांतनु ठाकुर এবং সাধারণ সম্পাদিকা লোকেশ চট্টোপাধ্যায় করবে। আপনাদের এখান থেকে যেতে 40 মিনিট লাগবে। আমারও আরেকটা প্রোগ্রাম রয়েছে বন্দে মাতরমের। এখন কি দেখো তো, আরে বাপ মানা শেষ হয়ে গেল তো, আবার কি অ্যাকচুয়ালি ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম, এবং আমরা দেখেছি যে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দাদা আরে সাংবাদিক সম্মেলন তো শেষ হয়ে গেল, বলে দিল আর কেউ প্রশ্ন করবেন না, মানা করা হচ্ছে। সপ্তাহে একটা দিন আবার পরে কথা হবে। দাদা দাদা এখানে কি আছে? আছে 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 লাঞ্চ প্যাকেট বলছি দাদা